হালকা ঠান্ডার আমেজ, মৃদু বাতাস বইছে বাইরে, আর তার দাপটেই নড়ছে রুমের জানালার পর্দাগুলো। এইসব কোনো দিকেই খেয়াল নেই রুমের ভিতরের দুটি মানুষের। তারা নিজেদের মতো মত্ত একে অপরে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর শিয়াম চন্দ্রাকে ছেড়ে তার কপালে নিজের কপাল ঠেকালো। দুজনের শ্বাসের গতি অস্বাভাবিক। শিয়াম চন্দ্রার মুখটা আলতো হাতে তুলে চোখের কোণের জলটুকু মুছে বলল, শান্ত হও চন্দ্র, এই দিনটা একদিন না একদিন আসারই ছিল। তোমার এখন আমাকে ভালো লাগলেও কিছু বছর ঠিকই বোঝা মনে হবে। চন্দ্রা কথা শেষ করতে দিল না, তার আগেই রিনরিনে কণ্ঠে বলে উঠল, আমার এটা ক্ষণিকের আবেগ বা ভালোবাসা নয় শিয়াম, যে কিছুদিন পর সেটা শেষ হয়ে যাবে। আমি ভালোবাসি তোমায়, তুমি থাকলেও আমার, না থাকলেও আমার। তোমার জায়গা আমি দ্বিতীয় কাউকে দিতে পারবো না শিয়াম। প্লিজ আমার থেকে দূরে সরে যেও না। তুমি আমায় ভালো থাকতে বলছো, কিন্তু ভালো থাকার দায়িত্ব নিতে চাইছো না। এমন কেন শিয়াম? কী দোষ আমার বলো? এইটুকুই যে আমি প্রথমে তোমায় মানতে চাইনি, নাকি আমার তোমার প্রতি ভালোবাসা ধীরে ধীরে জন্মেছে? আচ্ছা আচ্ছা, তুমি কি আগের দিনের ডায়েরির কথাটা নিয়ে রেগে আছো? তুমি বিশ্বাস করো আমি ওভাবে রিয়্যাক্ট করতে চাইনি, খুব টেনশনে ছিলাম, তাই ওসব বলে দিয়েছি। বলেই আবার আগের মতো কাঁদতে শুরু করলো চন্দ্রা। এবার তার কান্নার সাথে শরীরও থরথর করে কাঁপতে লাগলো। চন্দ্রা নিজের অজান্তেই টেবিলের পাশে থাকা কাঁটা চামচ চেপে ধরল। হাত থেকে বিন্দু বিন্দু রক্ত পড়া শুরু হলো। চন্দ্রার মুখ বিকৃত হতে দেখে শিয়ামের নজর গেল চন্দ্রার হাতের দিকে। শিয়ামের বুকটা এবার কেঁপে উঠল। কি করছে কি মেয়েটা, তার জন্য নিজেকে কষ্ট দিচ্ছে? শিয়াম এক ঝটকায় চন্দ্রার হাত থেকে চামচটা কেড়ে নিয়ে চেঁচিয়ে উঠল, প্লিজ স্টপ চন্দ্র, হোয়াট আর ইউ ডুইং? বলেই সঙ্গে সঙ্গে চন্দ্রার মাথাটা নিজের বুকে চেপে ধরল শক্ত করে। চন্দ্রাও পরম আবেশে জড়িয়ে ধরল শিয়ামকে, কিন্তু কান্না থামল না। শিয়াম কিছুক্ষণ মাথায় হাত বুলানোর পরও দেখল চন্দ্রার কান্না থামল না, উল্টে হিচকি ওঠা শুরু হয়ে গেল। শিয়াম আর থাকতে না পেরে চন্দ্রাকে বলল, প্লিজ স্টপ ক্রাইং চন্দ্র, আমি কোথাও যাচ্ছি না তোমায় ছেড়ে, এমনকি তুমি বললেও না। তুমি ভাবলে কি করে যে এই মানুষটা সারা জীবন তোমায় আগলে রাখার দায়িত্ব নিয়েছে, সে তোমায় এত সহজে ছেড়ে দেবে? চন্দ্রার কিছুটা সময় লাগলো বুঝতে। কথাটা মাথায় পৌঁছাতেই ঝট করে শিয়ামের বুক থেকে মাথা তুলে, মানে কি বলতে চাইছো? তাহলে ওই ডিভোর্স পেপারের মানে? শিয়ামের মুখে এবার একটা তীর্যক হাসি খেলে গেল। খুলেই দেখেছো কি কি আছে ওতে? চন্দ্রা এবার কথার উপর কথা না বলে পাশ থেকে ঝট করে সেই খামটা তুলে নিল। তার চোখের জল পড়ার দরুন খামটা কিছুটা ভিজে গেছে। তোয়াক্কা করল না চন্দ্রা, এক টানে ছিঁড়ে ফেললো খামটা। ভিতর থেকে বেরিয়ে এলো শুধু একটা সাদা কাগজ। চন্দ্রা হতভম্ব, কাগজটার এপিঠ ওপিঠ খুঁজে এক বর্ণ লেখা দেখতে পেল না সে। এবার শিয়ামের দিকে তাকিয়ে দেখলো সে আগে থেকেই চন্দ্রার মুখের দিকে তাকিয়ে আছে। তার মুখের হাসিই বলে দিচ্ছে এই ব্যাপারটাতে খুব মজা পেয়েছে সে। চন্দ্রা এবার খানিক রাগ দেখিয়ে বলল, এসব কি, আর ডিভোর্স পেপার কই? শিয়ামের হাসিটা এবার একটু চওড়া হলো। ওভাবেই বলল, কই ডিভোর্স পেপার? আমি তো কোনো ডিভোর্স পেপার দিইনি তোমায়। ওইটা তো শুধু তোমার রিয়াকশন দেখার জন্য মজা করেছিলাম। চন্দ্রা হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। নিজের মনেই নিজেকে দু চারটে কথা শোনালো। কি এমন হতো তার আগে খামটা খুলে দেখলে? মানুষটা কিভাবে বোকা বানিয়ে তার মনের কথা বের করে নিল। চন্দ্রার এবার ভারী অভিমান হলো। সে খামটা টেবিলে রেখে ব্যালকনির সামনের বেতের মোড়াটায় গিয়ে বসে আকাশের দিকে চেয়ে রইল। তার কথা বলার ইচ্ছে নেই এখন। শিয়াম বুঝল তার প্রিয়তমা এখন তার উপর অভিমান করেছে। শিয়ামও ধীরে ধীরে চন্দ্রার কাছে গিয়ে চন্দ্রার এক হাত নিজের হাতে নিতেই চন্দ্রা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শিয়ামের শক্তির সাথে পারে না। উঠে চেঁচিয়ে বলল, ছাড়ুন ছাড়ুন আমায়, বাজে লোক একটা, একদম ধরবেন না আমায়। জানেন আমার আজ কেমন ফিল হচ্ছিল? মনে হচ্ছিল দম আটকে যাবে। আর আপনি? আমি তো আজ নিজের মনের কথা বলবো বলেই এসেছিলাম, এরকমটা না করলেও হতো। বলেই ছলো ছলো দৃষ্টি নিয়ে চন্দ্রা আকাশের দিকে চেয়ে রইল। শিয়াম বুঝল ওই অভিমানী চোখের ভাষা। চন্দ্রার চিবুকটা ধরে নিজের দিকে ঘোরাতেই টুক করে এক ফোঁটা জল
গড়িয়ে পড়ল চন্দ্রার চোখ দিয়ে। শিয়াম সেটা হাত পেতে নিজের তালুতে নিল। চন্দ্রা অবাক হয়ে সেই দিকে তাকালো। শিয়াম জলটা নিজের মাথায় হাত বুলিয়ে মুছে নিয়ে বলল, আর কখনো এই অমূল্য সম্পদ নষ্ট করবে না। যতক্ষণ আমি পাশে থাকবো ততক্ষণ তো নাই। হ্যাঁ, আমি জানি তুমি আজ মনের কথা বলতে, তোমার চোখ পড়ে তা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু সেই প্রকাশে তো এত ব্যাকুলতা থাকতো না, আর না থাকতো আমায় এত হারিয়ে ফেলার ভয়। আমি দেখতে চেয়েছিলাম তোমার মনের ব্যাকুলতা। আর ডায়েরির কথা বলছো, সেটা আমি একবারও খুলে দেখিনি, ব্যাগের পাশে পড়েছিল, তাই তুলে ব্যাগে রাখতে গিয়েছিলাম। চন্দ্রার এবার বেশ খারাপ লাগলো, মাথাটা নিচু করে বলল, সরি, আমি বুঝতে ভুল করেছিলাম। শিয়াম এবার মাছি তাড়ানোর মতো করে বলল, এসব শুকনো সরি টরিতে আমার পোষাবে না, বুঝলে? চন্দ্রা অবাক হয়ে বলল, তাহলে কি চাই? শিয়াম এবার বাঁকা হাসি দিয়ে নিজের মুখটা চন্দ্রার কানের কাছাকাছি নিয়ে গিয়ে বলল, ক্যান আই কিস ইউ এগেন? চন্দ্রার এবার বলার ভাষা রইল না, লজ্জায় গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। শিয়াম নিশ্চুপতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে নিজের হাতটা চন্দ্রার শাড়ির ফাঁকে কোমরে গলিয়ে দিয়ে নিজের দিকে টেনে নিয়ে এলো। এবার ডুব দিল সেই অনন্ত নেশায়, হাতের বিচরণ হলো অবাধ্য। চন্দ্রা এবার থরথর করে কাঁপতে শুরু করলো। শিয়াম আরেকটু জড়িয়ে নিল তার সাথে। চন্দ্রার গা থেকে আসা মিষ্টি মন মাতানো সুবাসটা কখন থেকে টানছিল ওকে। তারপর আবার ওই লাল টকটকে ঠোঁট। নিজের স্ত্রীকে এই রূপে দেখে ঘায়েল হয়েছে সে কখন। এতক্ষণ যে সে নিজেকে এই কাজ থেকে বিরত রেখেছিল, এটা তার নিজের কাছেই আশ্চর্যজনক। দুজনেই যখন দুজনাতে মত্ত ছিল, অমনি শিয়ামের ফোন বেজে উঠল সশব্দে। শিয়াম বিরক্ত হয়ে হাতড়িয়ে ফোনটা সাইলেন্ট করে দিল। কয়েক সেকেন্ড পরে আবার বেজে উঠল ফোনটা। শিয়াম এবার ভারী বিরক্ত। চন্দ্রার বেশ মজা লাগলো, সে মিটিমিটি হেসেই যাচ্ছে। শিয়াম চন্দ্রার এইরকম মিটিমিটি হাসি দেখে চোখ ছোট করে ফোন নিতে নিতে বলল, এর শোধ আমি পরে তুলবই চন্দ্র, দেখে নিও। তখন সুনামি আসলেও তোমায় আমি ছাড়ব না, তারপর দেখব এই হাসি তোমার কই থাকে। চন্দ্রার হাসি মিনিটেই থেমে গেল, গালগুলো আবার লাল হয়ে উঠল। ফোন ধরতেই শিয়ামের মুখ থমথমে হয়ে উঠল। উত্তেজিত হয়ে হসপিটালের নাম জিজ্ঞেস করলো। এবার চন্দ্রাও চিন্তায় পড়ল, হলো কি? মানুষটাকে এভাবে কোনো দিন আগে উত্তেজিত হতে দেখেনি চন্দ্রা। শিয়াম ফোন রাখতেই চন্দ্রা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে শিয়াম, কোনো প্রবলেম? শিয়াম ফোন পকেটে রাখতে রাখতে বলল, খুব বড় প্রবলেম চন্দ্র। শিয়া ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে চেয়েছে, এখন হসপিটালে ভর্তি। ভাগ্যিস সিরাজ সঠিক সময় দেখেছিল, নইলে আমার ছোট বোনটা আজ। বলতে বলতে শিয়ামের গলার স্বর কেঁপে উঠল। চন্দ্রাও হতভম্ব, সেও ভাবেইনি এমন কিছু। শিয়ার ব্যাপারটা তার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে এই সময়ে মেয়েটাকে এক মুহূর্ত যেখানে একা ছাড়া উচিত না, সে বেমালুম ভুলে গেল তার কথা। এসব ভাবতে ভাবতেই শিয়াম তাড়া লাগালো চন্দ্রাকে। চন্দ্রা উঠে চেঞ্জ করে নিল 5 মিনিটের মধ্যে, মেকআপ তুলে ফেললো, কারণ ওইভাবে হসপিটালে গেলে খারাপ দেখাবে। শিয়াম চন্দ্রা হাসপাতালে গিয়েই দেখলো সেখানে সিরাজ আর ইন্দ্রা আগে থেকেই বসে আছে। শিয়াম তাড়াতাড়ি গিয়ে সিরাজকে শিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলো। সিরাজ জানালো এখন ঠিক আছে, চিন্তার কিছু নাই। শিয়াম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চন্দ্রা আগে ভাগে ইন্দ্রাকে দেখে অবাক হলেও এই পরিস্থিতিতে ব্যাপারটা এড়িয়ে গেল। শিয়াকে পরের দিন ছেড়ে দেওয়া হলো। সকাল থেকেই চারিদিকের পরিবেশ যেন থম মেরে আছে, কারোর মুখে কোনো কথা নেই। বাড়িতে যে যার মতো নিজের কাজ করে যাচ্ছে নিঃশব্দে। চন্দ্রাকে দরকারে তার কর্মক্ষেত্রে যেতে হয়েছে। শিয়ামেরও বাড়ি ফিরতে বেশ কিছু সময় আছে। বাড়িতে আছে বলতে ইন্দ্রা, শিয়া ও সিরাজ। শিয়াম ইচ্ছে করেই সিরাজকে আজ যেতে বারণ করেছে, তাই সিরাজ আজ ঘরেই আছে। ইন্দ্রা শিয়াকে তার ঘরে বসিয়ে রান্নাঘরে গেল শিয়ার জন্য স্যুপ বানাতে। পুরো স্যুপ বানিয়ে যেই সেটা নামাতে যাবে, অমনি পিছন থেকে টুংটাং আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই সিরাজকে দেখলো ইন্দ্রা। সিরাজও ইন্দ্রাকে দেখে একটা হাসি দিয়ে হাতের বোতলটা তুলে বলল, জল ভরতে এসেছিলাম, তোমায় ডিস্টার্ব করে থাকলে সরি। ইন্দ্রা হালকা হেসে বলল, না না, আপনারই কিচেন, সরি বলছেন কেন, নিয়ে নিন জল। সিরাজ সেই শুনে জল ভরতে লাগলো বোতলে। ইন্দ্রা এক পলক সিরাজের দিকে তাকালো। একটা স্লিভলেস কলার দেওয়া ব্ল্যাক টি শার্ট পরা
পরনে ট্রাউজার, যার ফলে তার মাসেলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ইন্দ্রা দৃষ্টি সরিয়ে নিল। কিছুদিন ধরে তার মনের অনুভূতি সে নিজেই বুঝতে ব্যর্থ। কি চলছে আসলে তার মনে? এই মানুষটার থেকে সে যতই দূরে থাকতে চায়, মায়াই পড়বে না বলে, ততই যেন ভাগ্য তাদেরকে কাছাকাছি নিয়ে চলে আসে। ইন্দ্রা চায় না তার মতো একজন অভাগী কারোর জীবনে যাক। এসব ভাবতে ভাবতেই সিরাজের কিছু কথা কানে প্রবেশ করলো। ইন্দ্রা, সুপটা নাবাও, এবার ধরে যাবে যে তলাটা। ইন্দ্রার ধ্যান ফিরল এবার। তাড়াহুড়ো করে সুপটা নামাতে গিয়ে কিছুটা হাতে পড়ল। ইন্দ্রা এবার একটু জোরেই চেঁচিয়ে উঠল, আহ বলে। সিরাজ পিছন ফিরে এই অবস্থা দেখতেই তাড়াতাড়ি করে ইন্দ্রার হাতটা নিয়ে বেসিনের কল খুলে জলের সামনে ধরল। ইন্দ্রা মুখটা বিকৃত করে দাঁড়িয়ে রইল। বেশ ভালোই জ্বলছে তার হাতটা। সিরাজ ইন্দ্রার মুখ দেখে হাতে জল দিতে দিতেই বলল, একটু সাবধানে কাজ করলে কি হয়? সব সময় এমন তাড়াহুড়ো করলে হয়? ইন্দ্রা এবার পূর্ণ দৃষ্টিতে সিরাজের দিকে চাইল। বেশ উদ্বিগ্ন লাগছে তাকে, যেন সুপটা ইন্দ্রার না তার হাতেই পড়েছে। ইন্দ্রার তাকিয়ে থাকা দেখে তার দৃষ্টিতে চোখ রাখল সিরাজ। কিছুক্ষণ দুজনেই অপলক তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড ইন্দ্রা ব্যতিব্যস্ত হয়ে সিরাজের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সুপের বাটিটা অন্য হাতে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সিরাজ চেয়ে রইল ইন্দ্রার যাওয়ার পানে। না, আর পারা যাচ্ছে না। তার মনের এই খাপছাড়া অনুভূতি ইন্দ্রাকে দেখলেই তার সীমাহীন খুশি অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে। সিরাজ আর বেশি না ভেবে জলের বোতলটা নিয়ে চলে গেল নিজের রুমে। ইন্দ্রা শিয়ার রুমে গিয়ে দেখলো শিয়া নেই। ইন্দ্রা চিন্তায় এদিক সেদিক খুঁজতে লাগলো শিয়াকে। শেষে ব্যালকনিতে গিয়ে নিচে তাকাতেই নিচের বাগানে দেখতে পেল শিয়াকে। ইন্দ্রার মনে হলো এই সময়টুকু শিয়াকে একা ছাড়াই ঠিক হবে, তাই সেও আর ডাকলো না। শিয়া আনমনে বসে ফুলগুলো দেখছিল। এখন মাথায় তার শুধুই ঘুরপাক খাচ্ছে পুরনো দিনের জমানো স্মৃতি। একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, আতিফের জন্য শিয়ার হাত পুড়িয়ে রান্না শেখার স্মৃতি, আরও কত কি। আচ্ছা, মানুষ এত সহজে কিভাবে বদলে যেতে পারে? তার কি এই সব কথা একটিবারও মনে পড়ছে না? কি দিব্যি আছে সে! সে তো জানতো শিয়ার একমাত্র প্রশান্তির জায়গা শুধুমাত্র আতিফ। তাও সে সব জেনে বুঝে কেন এসব করলো? সুইটি বেগম এসব শোনার পর শিয়াকে দেখতে তো যায়নি, বরং উল্টে শিয়া আসার পর গালিগালাজ করেছে তাকে। শিয়াম সিরাজের জন্য খুব বেশি কিছু বলতে পারেনি ঠিকই, কিন্তু যা বলেছেন ওটাই যথেষ্ট ছিল শিয়ার জন্যে। তিনি জানিয়েছেন শিয়ার বিয়ে তিনি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেবেন। শিয়ারও আর উত্তর দিতে ইচ্ছে হয়নি। এখন শুধুই তার মনে হচ্ছে সময় যেখানে নিয়ে যাবে সেও সেই স্রোতেই গা ভাসিয়ে দেবে। এই সব ভাবনা ভাবতে ভাবতেই পাশে পড়ে থাকা জলের পাইপটা হাতে নিল শিয়া গাছে জল দেওয়ার জন্য। শিয়া গাছগুলোতে জল দিতে দিতেই অন্যমনস্ক হয়ে পড়ল। হঠাৎ কারোর চিল্লানোর আওয়াজ পেয়ে শিয়া ভড়কে তাকালো সামনের দিকে। হাতের পাইপটা তাড়াহুড়ো করে ফেলে দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো সামনে ভিজে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। দেখতে বেশ সুদর্শন, ফর্মাল ড্রেস আপ। শিয়া এবার অনুতপ্ত গলায় বলে উঠল, সরি, বুঝতে পারিনি, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আপনি কি কাউকে খুঁজছেন? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এবার ভ্রু কুঁচকে শিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ খুঁজছি তো অবশ্যই, কিন্তু আপনি আমার যা অবস্থা করলেন তাতে তার সাথে আর এই অবস্থায় দেখা করতে পারবো বলে মনে হয় না। শিয়ার এবার খারাপ লাগলো। সে আবার বলল, এগেইন সরি, আপনি আসুন আমার সাথে, আমি আপনার ফ্রেশ হওয়ার ব্যবস্থা করছি। তবে আপনি কার সাথে দেখা করতে এসেছেন বললে ভালো হতো। অপর পাশের ছেলেটি বলল, আমি শিয়ামের সাথে দেখা করতে এসেছি, আমি ওর বন্ধু। আর আপনাকে এত হাইপার হতে হবে না, আমি না হয় অন্য দিন আসবো। শিয়া এবার তাড়াহুড়ো করে বলে উঠল, না সেরম কিছুই না, আপনি আসুন না ভিতরে, আমি বলছি তো সমস্যা হবে না। ভাইয়ার জামা নিয়ে আপাতত চেঞ্জ করে নিন। অপর দিকের মানুষটা কি ভাবলো কে জানে, তারপর ছোট্ট করে উত্তর দিল, ওকে। শিয়া তাকে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলো, আপনার নাম? পাশের ছেলেটার মুখে বোধহয় মুচকি হাসি দেখা গেল। ওভাবেই উত্তর দিল, অপূর্ব। শিয়া শুধু ঠোঁট গোল করে বলল, ও। শিয়া অপূর্বকে শিয়ামের ঘরের বাথরুম দেখে সামনে থেকে শিয়ামের জামা বের করে দিল একটা। অপূর্ব ফ্রেশ হয়ে বেরোতেই শিয়া বলল, আপনি আসুন ডাইনিং রুমে, কফি খান।
ভাইয়া তো এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে। অপূর্ব তাই করল। ডাইনিং রুমে গিয়ে বসতেই শিয়া তাকে কফি দিল। শিয়া ওয়েট করতে বলে চলে যেতেই অপূর্ব পিছন থেকে ডেকে উঠল, শুনুন। শিয়া পিছন ঘুরে বলল, কিছু বলবেন? অপূর্ব ইতস্তত করে বলল, আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু বসবেন এখানে, না মানে যতক্ষণ না আপনার ভাই আসছে। শিয়া কি ভেবে আর না করল না, চুপচাপ গিয়ে বসলো অপূর্বের উল্টো দিকের সোফায়। অপূর্বের মুখের হাসিটা কি সামান্য বাড়ল, কে জানে। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে অপূর্বই শিয়াকে প্রশ্ন করলো এক এক করে, যেমন সে কি করছে, কোথায় জব করে ইত্যাদি। শিয়া খানিক বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে কিছু বলল না তেমন, চুপচাপ পরিমাণ মতো উত্তর দিতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই শিয়াম চলে এলো। শিয়ামকে দেখে অপূর্ব উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরল। শিয়ামও এতদিন পর বন্ধুকে দেখতে পেয়ে তাকে আলিঙ্গন করলো। তারপর দুজনের আড্ডা বসলো। শিয়ার আর ভালো লাগলো না, তাই সে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর চন্দ্রাও এসে পড়ল। শিয়াম চন্দ্রার সাথে পরিচয় করিয়ে দিল অপূর্বের। চন্দ্রা সালাম করলো, অপূর্বের সালামের উত্তর দিয়ে বলল, এবার বুঝেছি ভাবি আমার বন্ধুটার একসময় এত পাগলামির কারণ। আপনি আসলেই পুতুলের মতো দেখতে। বলেই ফিক করে হেসে শিয়ামের দিকে তাকাতেই দেখলো শিয়াম চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। চন্দ্রার মাথার উপর দিয়ে গেল কথাটা, তাই সে আবার অপূর্বকে জিজ্ঞেস করলো, "আহ, মানে কি বলতে চাইছেন ভাইয়া, একটু পরিষ্কার করে বলবেন, আমি বুঝলাম না ঠিক।" অপূর্ব মুখ খোলার আগেই শিয়াম তাড়া লাগালো চন্দ্রাকে ফ্রেশ হয়ে কিছু নাস্তা নিয়ে আসার জন্যে। চন্দ্রা যেতে না চাইলেও চন্দ্রাকে জোর করে পাঠালো শিয়াম। চন্দ্রা যেতেই শিয়াম অপূর্বের পিঠে কিল মেরে বলল, এক্ষুনি দিচ্ছিলি তো, প্রেমটা শুরু হওয়ার আগেই শেষ করে। আর খবরদার যদি আগের কোনো কথা তুলেছিস চন্দ্রার সামনে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না দেখিস। অপূর্ব শব্দ করে হাসল শিয়ামের কথা শুনে, যদিও কিছুটা আসলেই সত্যি। শিয়ামের ভয়ঙ্কর রূপ দেখলে আসলেই শিয়ামের থেকে খারাপ তখন আর কাউকে মনে হয় না। চন্দ্রা সেই কথা অনুযায়ী শিয়ামের কেবিনের ভিতর রেস্টরুমটায় নক করলো আস্তে 2 বার, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। চন্দ্রা এবার দরজার লকটা ধরে ঘোরাতেই সেটা খুলে গেল। চন্দ্রা ভিতরে নজর দিতেই চন্দ্রার চোখ স্থির হয়ে গেল। হাতে ধরে রাখা টিফিন বক্সের ব্যাগটা আপনা আপনিই পড়ে গেল। এটা কি দেখছে সে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সে। তাকে দেখে অপর দিকের মানুষটিও সে সমানভাবে চমকে উঠেছে, এটা তাদের মুখে স্পষ্ট। চন্দ্রা হতবাক, সে বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। শিয়াম দাঁড়িয়ে আছে সামনের ডেস্কে হেলান দিয়ে, হাত দুটো আড়াআড়ি করে বুকের কাছে গোজা। শিয়ামের মুখেও অবাকের ছাপ, সেও বোধহয় এই সময় চন্দ্রাকে এখানে আশা করেনি। চন্দ্রা ঠিক কী রিয়াকশন দেবে বুঝে উঠতে পারল না। শিয়ামের পাশের জনকে একবার দেখল, চিনতে পারল না লোকটিকে। দেখে তবে শিয়ামের বয়সী লাগলো। চন্দ্রা ধীর পায়ে শিয়ামের মুখোমুখি দাঁড়িয়েছে। তার অবাকের রেশ যেন কাটতেই চাইছে না। মাথায় শতাধিক প্রশ্ন ঘুরপাক করছে, কোনটা আগে জিজ্ঞেস করবে আর কোনটা পরে। এই সব ভেবে ভেবেই চন্দ্রা প্রথম প্রশ্নটা শিয়ামকে করল, আপনার পা একদম ঠিক আছে শিয়াম? শিয়াম তার পাশে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্ট কাম বন্ধু পিয়াসের দিকে তাকিয়ে চোখের ইশারা করতেই সে মাথা নাড়িয়ে বেরিয়ে গেল সেই রুম থেকে। চন্দ্রা আবার একটু জোরেই প্রশ্ন করল, শিয়াম, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দিন আমার প্রশ্নের। আপনার পা কি পুরোপুরি ঠিক? শিয়াম কিছুক্ষণ চুপ থেকে চন্দ্রার চোখের দিকে তাকিয়ে শুধু ছোট্ট করে বলল, হুম। ব্যাস এইটুকু বাক্যই চন্দ্রার এত দিনের সঞ্চয় করা বিশ্বাসের খুঁটিটা যেন নড়ে উঠল। হাত পা যেন অবশ হয়ে এলো তার। পাটা হালকা পিছনে রাখতে পড়ে যেতে গেলেই সে চোখ বন্ধ করে নিল। পড়ে যাওয়ার আগে একটা শক্তপোক্ত হাত তাকে আগলে নিল। চন্দ্রার চোখ বুঝেও বুঝতে ভুল হলো না মানুষটা কে। তীব্র পুরুষালী পারফিউমের গন্ধটা ভেসে আসছে তার নাকে। জাস্ট কয়েকটা সেকেন্ড। চন্দ্রা গা ঝাড়া মেরে শিয়ামের হাত থেকে নিজেকে ছাড়িয়ে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে বলল, স্পর্শ করবেন না আপনি আমায়। আপনার মতো বিশ্বাসঘাতকের সাথে এতদিন সংসার করেছি ভেবেই তো আমার গা শিরশিরিয়ে উঠছে। শিয়াম এতক্ষণ শান্ত থাকলেও এবার অধৈর্য হলো। চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, শান্ত হও চন্দ্র,
আমাকে একটু সুযোগ তো দাও নিজের দিকটা বলার। আমি বুঝিয়ে বলছি সবটা তোমায়। চন্দ্রা আরও ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, কি বোঝাবেন আপনি আমায়? কিভাবে এতদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সেটা বোঝাবেন, নাকি কিভাবে ঠকিয়ে বিয়ে করেছেন সেটা? আপনার লজ্জা হলো না শিয়াম আমার অনুভূতি নিয়ে এইভাবে খেলতে? বলুন শিয়াম বলুন। বলতে বলতে চন্দ্রা কান্নায় ভেঙে পড়ল। শিয়াম কিছু বলার আগেই চন্দ্রা ওই কান্নারত অবস্থায় বলে উঠল, আর এক্সপ্লেনেশন দিতে হবে না আমায় শিয়াম, ডিভোর্স পেপারস আমিই পাঠিয়ে দেবো আপনাকে। বলেই শিয়ামকে কিছু বলতে না দিয়ে চন্দ্রা দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। শিয়াম কয়েকবার চন্দ্রার নাম ধরে ডাকলো, কিন্তু চন্দ্রা নিজের মতোই কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে পড়ল। শিয়াম চিন্তিত মুখ নিয়ে কাউকে ফোন করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হতে শিয়াম ভারী গলায় বলল, আজকের সব কটা মিটিং ক্যান্সেল করে দাও। ওপাশ থেকে কি উত্তর এলো বোঝা গেল না, কিন্তু উত্তরটা যে শিয়ামের মনোমতো হলো না তা শিয়ামের রাগান্বিত লাল মুখটাই বলে দিল। শিয়াম ফোনটা পাশের সোফায় ছুঁড়ে ফেলে মাথার চুল টেনে ধরল। পিয়াস দৌড়ে এসে শিয়ামকে এই অবস্থায় দেখেও চুপচাপ দাঁড়িয়ে রইল। সে জানে এক্ষুনি শিয়ামকে সে কিছু বললেই শিয়াম রেগে যাবে। পিয়াস বন্ধু হলেও বেশ ভয় পায় শিয়ামের রাগকে। শিয়াম চট করে রাগে না, কিন্তু একবার রাগলে তাকে শান্ত করা যায় না। অগত্যা শিয়াম বেরোতে পারল না অফিস থেকে। আজ গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসবে তার বিদেশ থেকে। সে আজ চলে গেলে কয়েক কোটি টাকার লস হবে তার কোম্পানিতে। শিয়ামের ধারণা অনুযায়ী চন্দ্রা তার বাপের বাড়িতেই যাওয়ার কথা, তাই সে মিটিংয়ে ঢোকার আগেই ইন্দ্রাকে বলেছে চন্দ্রা সেখানে গেলে তাকে খেয়াল রাখতে। ইন্দ্রা কারণ জিজ্ঞেস করতে শিয়াম শুধু বলেছে সে পরে সব খুলে বলবে। ইন্দ্রাও তাই আর প্রশ্ন করেনি। শিয়ামের মিটিং শেষ হলো সন্ধ্যে 7টায়। আজকের মিটিংয়ে তার সময়টা অনেক বেশিই লেগেছে, কারণ ক্লায়েন্টরা আজকের মধ্যেই সব মিটিয়ে কাল সকালের ফ্লাইটের মধ্যেই বেরিয়ে যাবেন অফিসে, তাই রাতেই ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। অফিসের সবাইকে সেখানে উপস্থিত দেখলেও পিয়াস চারিদিক খুঁজেও শিয়ামকে কোথাও দেখতে পেল না। শিয়াম অফিসের এক কোণায় এসে দাঁড়িয়েছে। এত হই হুল্লোড় তার ভালো লাগছে না। তার মাথায় শুধু এখন চন্দ্রার চিন্তাই ঘুরে বেড়াচ্ছে। রাগের মাথায় কোথায় গেল, কি করছে সে কিছুই জানে না। এসব ভাবতে ভাবতেই শিয়াম পকেট থেকে ফোনটা বের করে দেখলো একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকটা মিসড কল। তারপর নিচের দিকে ইন্দ্রার 2বার মিস কল শো করছে। শিয়াম আগে ইন্দ্রার নম্বরেই কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই শিয়াম উদ্বিগ্ন গলায় বলে উঠল, চন্দ্রা কোথায় ইন্দ্রা? ইন্দ্রা বলল, কই চন্দ্রা ভাইয়া, সে তো আসেনি এখানে। আমিও কয়েকবার কল করলাম, সুইচ অফ বলছে ফোন। শিয়ামের এবার পাগল হওয়ার জোগাড়। ঘড়িতে তাকিয়ে দেখলো ঘড়িতে বাজে 9টা 23। মেয়েটা গেল কই এত রাতে? শিয়াম মনে মনে নিজেকে কষে দুটো লাথি দিল। তার জন্যেই হয়েছে এসব। সে আসলেই তো সবটা লুকিয়ে গেছে চন্দ্রার কাছ থেকে। সে ভেবেছিল একটা সঠিক সময় দেখে শান্তভাবে বোঝাবে চন্দ্রাকে, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল শিয়াম টেরই পেল না। এসব ভাবতে ভাবতেই সেই আননোন নাম্বারটাই কল ব্যাক করলো শিয়াম। কয়েকবার রিং বাজার পর ওপাশ থেকে রিসিভ হলো ফোনটা। ফোনের ওপাশ থেকে একজন রাশভারী কণ্ঠে বলে উঠল, আপনি শিয়াম? শিয়াম একটু চল শক্ত করেই জিজ্ঞেস করলো, হ্যাঁ কি দরকার তাড়াতাড়ি বলুন। ওপাশ থেকে একইভাবে উত্তর এলো, চন্দ্রা নামের মেয়েটি আপনার কে হয়? শিয়ামের গলা এবার একটু নরম হলো। সে কৌতূহলী কণ্ঠে বলল, সি ইজ মাই ওয়াইফ, বাট আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? ওপাশ থেকে উত্তর এলো, আপনার ওয়াইফ হসপিটালে ভর্তি আছে, আপনি যত দ্রুত সম্ভব এখানে আসার চেষ্টা করুন। আরও কিছু কথা বলল লোকটা। শিয়ামের মাথায় এবার আকাশ ভেঙে পড়ল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পরিষ্কার করে আরও বার দুয়েক জিজ্ঞেস করলো। ওপাশ থেকে একই উত্তর এলো। শিয়াম দিক বেদিক ভুলে দৌড় লাগালো হসপিটালের দিকে। লিফটে ওঠার আগের মুহূর্তে পিছন থেকে পিয়াস চেঁচিয়ে উঠল। শিয়াম সেদিকে তাকাতেই দেখল পিয়াস তার হুইল চেয়ারটা নিয়ে দৌড়ে এসেছে। পিয়াস এসে হাঁপাতে হাঁপাতে বলল, কি যে করিস না তুই, এইভাবে বাইরে গেলে কি কেলেঙ্কারি হবে বলতো? এতে বস তাড়াতাড়ি, তারপর চল, যাবি কোথায়? আমি নিয়ে যাচ্ছি। শিয়াম আর কথা না বাড়িয়ে তাতেই বসেই লিফটে উঠল। আসলেই তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বারবার মনে হচ্ছে সব দোষ তারই, তার ভুলেরই শিকার ওই মেয়েটা। আজ পিয়াস না থাকলে যে তার কি হতো। মনে মনে কয়েকবার ধন্যবাদ দেয় সে পিয়াসকে।
এমনি এমনি সে চোখ বন্ধ করে বিশ্বাস করে না পিয়াসকে। যথেষ্ট কারণ আছে তার পিছনে। পিয়াস তার শুধু অ্যাসিস্ট্যান্ট কম বন্ধুই নয়, তাকে শিয়াম নিজের ভাইয়ের চোখে দেখে। শিয়াম হসপিটালে যেতে যেতে ইন্দ্রা সিরাজ দুজনকেই খবর পাঠালো। দুজনেই শুনে বেশ চমকে গিয়েছিল। ইন্দ্রা তো কেঁদেই দিয়েছিল। শিয়াম তাই সিরাজকে বলল ইন্দ্রাকে তার বাড়ি থেকে নিয়ে একসাথে আসতে। শিয়াম হসপিটালে পৌঁছেই চন্দ্রার খোঁজ নিয়ে চন্দ্রার কেবিনের সামনে গিয়ে দেখল একজন 40-এর ঊর্ধ্বে ভদ্রলোক কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। স্যুট বুট পরে থাকায় নেহাতি বয়স অনেকটাই কম লাগছে। শিয়াম গিয়েই তার কলার চেপে ধরল, রক্ত লাল চোখ করে বলল, সাহস কি হয় আপনার আমার বউয়ের এই অবস্থা করার? এখন কি এখানে সাধু সাজার জন্য দাঁড়িয়ে আছেন? আই সোয়ার, আমার আমার বউয়ের যদি কিছু হয় না, আপনাকে দেশের কোনো আইন বাঁচাতে পারবে না আমার হাত থেকে। পিয়াস দৌড়ে এসে শিয়ামের হাত থেকে ভদ্রলোকের কলার ছাড়ালো। সে অবগত শিয়ামের রাগ সম্পর্কে। এখানেই যে খুনোখুনি করেনি এটাই তার সৌভাগ্য। পিয়াস টেনে শিয়ামকে দূরে নিয়ে এসে বলল, শিয়াম, এটা হসপিটাল, সিন ক্রিয়েট করিস না এখানে, শান্ত হ। ওই লোককে আমরা পরে দেখব, আগে গিয়ে ভাবিকে দেখ। অন্য সময় হলে শিয়াম পিয়াসকে ধমকে দিত, কিন্তু এখন আর পারল না। শিয়ামের কথা শুনে তীক্ষ্ণ চোখে সেই লোকটার দিকে তাকিয়ে চন্দ্রার কেবিনে প্রবেশ করল শিয়াম। চন্দ্রার কেবিনে ঢুকে শিয়াম দেখল হাত পা মাথা গলার খানিকটা অংশ ব্যান্ডেজ করা চন্দ্রার। পাশেই ডাক্তার নার্সকে কিছু বলছিলেন। শিয়ামকে দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি ওনার হাজব্যান্ড হন? শিয়ামের উত্তর দেওয়ার মতো ভাষা নেই। আসলেই কি সে হাজব্যান্ড যে নিজের বউয়ের খেয়াল রাখতে পারে না, যার জন্য তার বউ আজ এইভাবে শয্যাশায়ী? উত্তর এলো না ভিতর থেকে। শিয়াম চন্দ্রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ডাক্তার এবার বললেন, ওনার হাত পা মাথায় বেশ চোট লেগেছে, যদিও ব্যান্ডেজ করে দিয়েছি, তাও বেশ কিছুদিন পুরোই বেড রেস্টে থাকতে হবে। আর একটা জিনিস বলেই ডাক্তার একটু থামলেন। শিয়াম এবার দৃষ্টি ঘুরিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে বলল, কি হলো, আপনি এরকম চুপ করে গেলেন কেন? সিরিয়াস কিছু না তো? বলুন ডক্টর, বলুন, চুপ করে থাকবেন না। শেষের কথাটিতে কি এমন তেজ ছিল জানা গেল না, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা নার্সটা হালকা কেঁপে উঠল সেই আওয়াজ শুনে। ডাক্তার স্বাভাবিক গলায় বললেন, এটা হসপিটাল, আপনি একটু ধীরে কথা বলুন। আর তেমন সিরিয়াস কিছু না, ওনার গলায় চোট লেগেছে, তাই কিছুদিন উনি কথা বলতে পারবেন না, আর পারলেও অসুবিধা হবে। যদিও কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে সমস্যাটা, তাও আপনাদের দায়িত্ব ওকে কথা না বলতে দেওয়া। রাতে একজনকে থাকতে হবে আজ ওনার কাছে। কাল কিছু চেক আপ করিয়ে সব ঠিকঠাক দেখলে বিকেলের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ওনাকে। তবে আজ হাই পাওয়ারের ওষুধ পড়ায় রাতে ঘুম ভাঙবে না, আর আপনারাও ঘুম ভাঙানোর চেষ্টা করবেন না। বলেই ডাক্তার আর নার্স দুজনেই বেরিয়ে গেল কেবিন থেকে। শিয়াম এগিয়ে এলো চন্দ্রার কাছে। আস্তে করে চন্দ্রার বাম হাতটা ধরল। ডান হাতে ব্যান্ডেজ তার, বাম হাতেও চারিদিকে কাটাছাড়া দেখে শিয়ামের বুক কেঁপে উঠল। এ কী অবস্থা করেছে মেয়েটা নিজের! তার ভুলের শাস্তি তাকে যা দিত সে মাথা পেতে নিত, কিন্তু চন্দ্রা নিজেকে এতখানি আঘাত দিতে পারে শিয়াম ভাবতেও পারেনি। শিয়াম চন্দ্রার মুখের দিকে তাকিয়ে রইল। চন্দ্রার মুখটা বেশ ফ্যাকাশে দেখাচ্ছে, চারদিকে কাটাছড়া। শিয়াম আর পারল না সেই দৃশ্য দেখতে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে। মুখটা আলতো করে চন্দ্রার ঘাড়ের কাছে রাখল। না, আজ আর সেই চেনা পরিচিত পারফিউমের সুবাস পাচ্ছে না শিয়াম। আজ সব ছাপিয়ে শুধু মেডিসিনের গন্ধই এসে ঠেকছে তার নাকে। এই বিষয়টা ভাবতেই যেন শিয়ামের আরও ভিতর থেকে নাড়া দিল। তাও কিছুক্ষণ পড়ে থাকলো ওইভাবেই। কিছুক্ষণ বাদ মুখ তুলে চন্দ্রার মাথায় হাত বুলিয়ে দিল, কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও চন্দ্রাবতী। সকল অমাবস্যা দূর করে আবার আমার জীবনটা তোমার আলোয় আলোকিত করে দাও। ইন্দ্রা নিজের বাড়ির রোডের সামনে দাঁড়িয়ে একবার চোখ মুছছে, একবার গাড়ি দেখছে। সিরাজ এখনও এসে পৌঁছায়নি। ইন্দ্রা জানে সিরাজের তার বাড়ি থেকে এখানে আসতে কিছুটা সময় লাগবে, তাও আজ তার মন মানছে না। এক সেকেন্ড তার কাছে একটি বছর সমান মনে হচ্ছে। চন্দ্রাকে সে মেয়ের মতো ভালোবাসে। চন্দ্রার কিছু হলে ইন্দ্রার মন আগে থেকেই খচখচ করে, আজ সকাল থেকেও করছিল। সে বিশেষ পাত্তা দেয়নি সে বিষয়ে। এখন দেখছে মহা ভুল করেছে সে মনের কথা না শুনে। গাড়ির হর্ন শুনে ইন্দ্রা গাড়িটির দিকে তাকিয়ে দেখল
সিরাজ গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। ইন্দ্রা আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসলো। হসপিটাল পৌঁছাতে তাদের এখনও আধ ঘন্টা লাগবে। এই দিকে ইন্দ্রা কেঁদে কেঁদে হেঁচকি তুলে ফেলছে দেখে সিরাজ সামনে রাখা একদম ছোট্ট ছোট্ট দুটো জলের বোতল থেকে একটা বোতল বাড়িয়ে দিল ইন্দ্রার দিকে। ইন্দ্রা তা দেখে ঘাড় নাড়ল, অর্থাৎ তার লাগবে না। সিরাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এই রকম কাঁদতে থাকলে শেষে বোনকে দেখতে গিয়ে নিজে ভর্তি হয়ে যাবে। ইন্দ্রা এবার রাগ রাগ চোখে তাকিয়ে এক ঝটকায় জলের বোতলটা খুলে বোতলে মুখ দিয়েই ঢকঢক করে খেয়ে বোতলটা সামনে রেখে দিল। সিরাজ তা দেখে মুচকি হাসল। ইন্দ্রার অগোচরেই সিরাজ সেই একই বোতল থেকে মুখ লাগিয়ে বাকি জলটুকু শেষ করল। যদিও জল নামমাত্রই ছিল, তাতে কোনো যায় আসে না সিরাজের, কারণ তার আসল উদ্দেশ্য পাশের মানুষটার একটু ছোঁয়া পাওয়া। সিরাজ ইন্দ্রা দুজনেই হসপিটালে পৌঁছে চন্দ্রার কেবিনের দরজার কাঁচ দিয়ে দেখে শিয়াম চন্দ্রার হাত মাথায় ঠেকিয়ে বসে আছে পাশে। ইন্দ্রা ও সিরাজ একে অপরের মুখ চাওয়াচাই করে আর ভিতরে না ঢুকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পিয়াসের কাছে যায়। পিয়াস ওদের দেখে উঠে দাঁড়ায়। ইন্দ্রা ব্যাকুলতা নিয়ে জিজ্ঞেস করে, আপনি জানেন ডাক্তার কি বলেছে? কেমন আছে আমার বোন? কিছু হবে না তো? পিয়াসের কাছে ইন্দ্রা অচেনা হলেও তার ধরতে সময় লাগে না সে চন্দ্রার বোন, কারণ তাদের দুই বোনকেই অনেকটা একই দেখতে। পিয়াস আশ্বাসের সাথে বলে ওঠে, চিন্তা করবেন না, ভাবি ঠিক আছে একদম, শুধু কিছু কিছু জায়গায় চোট লেগেছে, তাই ডাক্তার বলেছে কিছুদিন বেড রেস্টে থাকতে, তাহলেই ঠিক হয়ে যাবে। ইন্দ্রা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এর মধ্যেই দেখা যায় দরজা ঠেলে শিয়ামকে বাইরে আসতে। শিয়াম ওদের দুজনকে দেখে বলে, এতক্ষণ সময় লাগলো যে তোদের? আর ইন্দ্রা, তুমি দেখতে চাইলে ভিতরে গিয়ে দেখা করে আসতে পারো। ইন্দ্রা সে কথায় সায় দিয়ে ভিতরে চলে গেল চন্দ্রার কাছে। সিরাজ শিয়ামকে উদ্দেশ্য করে বলল, আসলে ভাইয়া রাস্তায় জ্যাম ছিল, তুমি কিছু খাবে? এনে দেব? আর রাতে কি তুমি থাকবে? শিয়াম হতাশ গলায় বলল, আমার এখন খাবার গলা দিয়ে নামবে না রে, তোরা খেয়ে নে কিছু, আর হ্যাঁ, রাতে আমি এখানেই থাকবো। ইন্দ্রা ততক্ষণে কেবিনের বাইরে এসে শিয়ামের উদ্দেশ্যে বলল, ভাইয়া একটা রিকোয়েস্ট রাখবেন? শিয়াম বলল, এভাবে বলছো কেন ইন্দ্রা, আমিও তো তোমার বড় ভাইয়ের মতো, তাই আবদার করো। ইন্দ্রা এবার হালকা হাসি মুখ করে বলল, আজ রাতে আমি থাকি চন্দ্রার কাছে, এমনিতেও আজ তো ওর হুঁশ ফিরবে না, আপনারা বরং কাল সকাল সকাল চলে আসবেন, এখন গিয়ে রেস্ট নিন। শিয়াম বলল, না ইন্দ্রা, তা হয় না, এই অবস্থায় আমি ওকে ছেড়ে কিভাবে চলে যাব, আর তুমিই বা একা কীভাবে সামলাবে? সিরাজ এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলল, হ্যাঁ ভাইয়া, ইন্দ্রা ঠিক বলেছে, তুমি বাড়ি চলো। কী অবস্থা দেখো নিজের, পাগল পাগল লাগছে তোমায়। গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে কাল সকালে আসবে, এমনিও তো ভাবির ঘুম কাল সকালেই ভাঙবে। শিয়াম বাড়ি যেতে না চাইলেও সবাই মিলে তাকে জোর করে বাড়ি পাঠালো। বাড়ি এসে ঘরে ঢুকতেই শিয়ামের মনটা খারাপ হয়ে গেল। অন্য সময় হলে মেয়েটা হাসি মুখ করে দরজা খুলতো, তার জন্য অপেক্ষা করে বসে থাকতো, সে কাজ করলে তার চোখের সামনে ঘুরঘুর করতো, সেসবই ভীষণ ভালো লাগতো শিয়ামের। আজ যেন মনে হচ্ছে পুরো বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছে। শিয়াম ফ্রেশ হয়ে নিল। আজ আর কিছু তার খেতে মন চাইছে না, তাই একটু কফি নিয়ে ল্যাপটপটা নিয়ে বসলো। কিছুক্ষণ পর শিয়াম ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিল বিরক্তিতে। তার কিছুই ভালো লাগছে না। চন্দ্রাকে দেখার জন্য তার মনটা ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু এখন তো আর তাকে দেখা করতে দেবে না সকালের আগে। শিয়াম কফিটাও শেষ করতে পারল না। ঘরের দরজা ভালোভাবে আটকে পর্দা টেনে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। তার ব্যালকনিটা বাগানের হালকা পিছন দিক হওয়ায় পরিষ্কার ব্যতীত সেখানে কিছু দেখা যায় না। যদিও শিয়ামের সুবিধা এতে সে যাবতীয় দরকারি কাজ এখানে করতে পারে। শিয়াম আকাশের দিকে তাকালো, চাঁদ দেখা যাচ্ছে না আকাশে। শিয়াম আনমনে হাসলো। আজ তার ঘরের চাঁদ আর আকাশের চাঁদ দুজনেই তার থেকে মুখ ফিরিয়ে আছে। শিয়াম বেশ খানিকক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকলো, মনে মনে কথা সাজালো কিভাবে চন্দ্রার সুস্থ হওয়ার পর তাকে সবটা গুছিয়ে বলবে। কিন্তু অবাধ্য মনটা কিছুতেই মানতে চাইছে না তার। এখন তার নিজের উপরই রাগ হচ্ছে, কেন যে চন্দ্রার কাছে সে রইল না। এসব ভাবতে ভাবতেই শিয়াম ফোন বের করে পিয়াসকে ফোন লাগালো। পিয়াস ফোন তুলতেই শিয়াম বলল, সব ডিটেলস বের করেছিস লোকটার? পিয়াস উপাস থেকে বলল, তোকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি সব। আর শোন না, বলছি যে, বলেই থামলো পিয়াস।
শিয়াম বলল, হেজিটেট করিস না, বল যা বলবি। পিয়াস আমতা আমতা করে বলছি, দেখ তুই কিছু করতে যাস না, হিতে বিপরীত হবে। শিয়াম বাঁকা হেসে বলল, এই শিয়াম অত কাঁচা কাজ করে না। তা তোর জন্য পিয়াস? আর বাই দ্য ওয়ে, লোকটা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল? পিয়াস অবাক হয়ে বলে, সত্যি? দেখে তো বেশ ভদ্রসভ্য মনে হলো না তো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। শিয়াম চুপ থেকে বলল, ওই জন্যই আমি এত কথা বলার পরও সে চুপ করেছিল। যদি আমি ধরে নিই, ভাবলো কি হসপিটালে নিয়ে এসে নাম কিনে নিলেই এই শিয়াম তাকে ছেড়ে দেবে? নেভার। জাস্ট দেখতে থাক পিয়াস, তুই কি থেকে কি হয়। শিয়াম ফোন রেখে দেয়। ফোনে চন্দ্রার একটা ছবি পার করে জুম করে দেখতে থাকে আর বিড়বিড় করে বলে, শিয়ামের চন্দ্রাবতীর গায়ে আঁচড় দেওয়ার ফল সব কটাকেই ভুগতে হবে চন্দ্রাবতী। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে শিয়াম বোঝে না কখন সকাল হয়ে গেছে। শেষ রাতের দিকে তার একটু চোখ লেগেছিল বটে, কিন্তু একটা দুঃস্বপ্ন এসে শিয়ামের সেই ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে। শিয়াম উঠে ফ্রেশ হয়ে বাথরুমে থেকে বেরোতেই অভ্যাসবশত রোজকার মতো চেঁচিয়ে উঠল, চন্দ্রা, শার্টটা কই আমার? পুরো কথা শেষ করতে পারল না, খেয়ালে এলো চন্দ্রা নেই এখানে। বুকটা মোচড় দিয়ে উঠল শিয়ামের। এই কদিনেই চন্দ্রা তার অভ্যাস পুরোপুরি খারাপ করে দিয়েছে। মেয়েটা একদিন নেই তাতেই তার এই অবস্থা। এই জন্যেই মেয়েটাকে সে বাপের বাড়িও যেতে দেয় না, গেলেও থাকতে দেয় না। শিয়ামের মাকে ছাড়া বাড়ি যেন প্রাণহীন লাগত। তার কাছে চন্দ্রাকে ছাড়াও শিয়ামের একই অনুভূতি হয়। শিয়াম আর না ভেবে তাড়াতাড়ি দরজা দিয়ে বেরোতে গিয়ে দেখলো শিয়া নামছে সিঁড়ি দিয়ে। শিয়াও শিয়ামকে দেখতে পেয়ে দৌড়ে এলো শিয়ামের কাছে, এসে বলল, ভাইয়া, এত সকাল সকাল সবাই কোথায়? ভাবি ওঠেনি? আসলে আমি কাল স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়েছি, তাই দেরি হলো উঠতে। শিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে শিয়াকে নিজের কাছে ডাকলো। শিয়াও বিড়াল ছানার মতো গুটি গুটি পায়ে শিয়ামের কাছে গিয়ে বসল। শিয়াম শিয়ার মাথায় হাত রেখে বলল, আয়নায় দেখেছিস নিজেকে? কি থেকে কি হয়েছিস? এসব দেখে আমার কষ্ট হয় না? জীবনের সব সিদ্ধান্তই তো আগে আমায় জিজ্ঞেস করে নিতিস। এখন কি খুব বড় হয়ে গেছিস? শিয়ার এবার চোখে জল এলো। আসলেই ভীষণ খারাপ কাজ করেছে সে। তার উচিত হয়নি একটা বিশ্বাসঘাতকের জন্য তার ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দেওয়া। শিয়াম শিয়ামের কোলে মাথা রেখে কান্নারত অবস্থায় বলল, ক্ষমা করো ভাইয়া, ক্ষমা করো। এমন আর করবো না। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি। আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তোমরা যদি বকাঝকা করো। আর হবে না ভাইয়া, আমি আবার আগের মতো হওয়ার চেষ্টা করব। কারোর জন্য আমি আমার নিজের জীবন শেষ করব না। শিয়াম মনে মনে বেশ অবাক হলো শিয়ার কথা শুনে, কিন্তু বাইরে তা প্রকাশ করল না। শুধু মনে মনে অপূর্বকে ধন্যবাদ দিল। শিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শিয়া, তোর ভাবির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখন সেখানেই যাচ্ছি। শিয়া ভীষণ রকম চমকে উঠল, কি? ভাবির অ্যাক্সিডেন্ট? কখন? কিভাবে? আর তোমরা আমায় একটা বারও বলনি ভাইয়া? কেন? শিয়াম আস্থা দেওয়ার সুরে বলল, শান্ত হ। তোর নিজের শরীর অসুস্থ, এই অবস্থায় আমি সিরাজকে বলতে বারণ করেছি। শিয়ার বেশ খারাপ লাগলো। এত বড় অঘটন ঘটে গেল আর সে জানেই না। মন খারাপ করে বলল, আমিও যাব ভাইয়া হসপিটাল। শিয়াম ঘড়ি দেখল, আর 2 মিনিটও তার লেট করা চলবে না। শিয়াম শিয়াকে ধীর স্বরে বলল, তুই আগে ফ্রেশ হ, নাস্তা কর। আমি অপূর্বকে পাঠিয়ে দিচ্ছি, সেও দেখতে যাবে বলেছিল। আমার এখন একটু তাড়া আছে। শিয়া ঘাড় নেড়ে চলে গেল নিজের রুমে। শিয়াম সিরাজকে ফোন লাগালো। সিরাজ জানালো সে আগে থেকেই অপেক্ষা করছে তার গাড়িতে। শিয়াম আর সিরাজ এবার সোজা হসপিটালে গেল। শিয়াম কেবিনে ঢুকে দেখলো একজন নার্স ছাড়া কেউ নেই কেবিনে। শিয়াম এবার চন্দ্রাকে দেখে নার্সকে জিজ্ঞেস করলো, ওর এখনও ঘুম ভাঙছে না কেন? নার্স বলল, ভেঙে যাওয়ার তো কথা, কিছুক্ষণ পরও না ভাঙলে আপনি ডক্টরের সাথে কথা বলবেন একটু। নিজেরা তাড়াহুড়ো করে ডাকতে যাবেন না, এতে পেশেন্টের মাথায় চাপ পড়বে। শিয়াম ঘাড় নাড়ল। নার্সটা বেরিয়ে গেল। শিয়াম এবার চন্দ্রার দিকে তাকিয়ে তার বাম হাতটা আগের মতো 2 হাতের মুঠোয় নিয়ে চন্দ্রার কানে ঠোঁট ঠেকিয়ে ঘোর মেশানো কণ্ঠে ডাকল, চন্দ্রাবতী, চোখ মেলে দেখো। একজন কাতর হয়ে গেছে তোমার ওই চোখ দুটো দেখার জন্য। বিস্ময়কর ঘটনা নাকি ধরতে পারল না শিয়াম, কিন্তু এই কথা শুনে চন্দ্রা হালকা নড়ে উঠল। মিনিট 10 বাদ পিটপিট করে চোখ খুলল। শিয়ামকে সামনে দেখে মুখে হালকা হাসি ফুটলেও তা মুহূর্তেই মিলিয়ে গেল, মাথায় কিছু স্মৃতি ধাক্কা দিতে।
চন্দ্রা কিছু বলার জন্য উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু কথা বলতে পারল না। গলা দিয়ে তার স্বর বেরোচ্ছে না। আচমকা উত্তেজিত হয়ে পড়ায় শিয়ামও দেখে ঘাবড়ে গেল। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে ডক্টরকে ডেকে আনলো। ডক্টর নার্স এসে ধরে ইঞ্জেকশন দিয়ে চন্দ্রাকে শান্ত করলেন, মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিলেন। শিয়াম পুরো বিষয়টাই লক্ষ্য করল। আসলেই কি সে অনেক বড় ভুল করেছে, যেই কারণে শিয়ামকে এক পলক দেখেই চন্দ্রা এরকম করছে? আচ্ছা, এখন কি চন্দ্রা সত্যি তাকে ছেড়ে যাবে? না না, ছাড়বে বললেই কি শিয়াম ছেড়ে দেবে নাকি? তার কাছে জোর করে হলেও আটকে রাখবে, না হলে যে শিয়ামও ভালো থাকার একমাত্র সম্বল হারাবে। অপূর্ব শিয়ার বাড়ির সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে। একবার হাত ঘড়ি দেখছে, তো একবার শিয়া আসছে কিনা তা দেখছে। এদিক ওদিক তাকাতে তাকাতে অপূর্বের চোখ গেল শিয়ার বাড়ির দরজার দিকে। শিয়া হেঁটে হেঁটে আসছে। অপূর্বের রোদ থেকে বাঁচার জন্য যে সানগ্লাসটা চোখে পড়েছিল সেটা এক টান মেরে ডান হাত দিয়ে খুলে ফেলল। শিয়া একটা গোলাপি কালারের চুড়িদার পরেছে, তার গোলাপি ওড়নাটা মাথায় দেওয়া। মুখে তেমন কোনো কৃত্রিম প্রসাধনী নেই। সূর্যের কিরণে গালগুলো চকচক করছে। ঠোঁটে শুধু একটু লিপ বাম, যার জন্যে ঠোঁটটাও ঝিলিক মারছে সূর্যের আলোয়। অপূর্ব আবার সানগ্লাসটা পরে নিল। তাপে তার চোখ দুটো ঝলসে যাচ্ছে। না, সূর্যের তাপ নয়, এটা অন্য রকম তাপ। শিয়া এসে অপূর্বের দিকে তাকিয়ে হালকা হেসে তার পাশে ড্রাইভিং সিটে বসলো। অপূর্ব তাকালো না, শুকনো ঢোক গিলল শুধু দুবার। তারপর গাড়ি চলতে শুরু করলো। বাইরের আওয়াজ ছাড়া গাড়ির ভিতরে পিনপিনে নীরবতা। অন্য সময় হলে অপূর্বই চেঁচে চেঁচে হাজারটা কথা বলে, কিন্তু আজ তাকে পুরো শান্ত লাগছে। শিয়ার দিকে ভুল করেও একবার তাকায়নি সে। শিয়া এবার জড়তা কাটাতে নিজেই বলে উঠল, আপনি ঠিক ছিলেন অপূর্ব, আমি সত্যিই বড় বোকা। নইলে কি আর একজন বিশ্বাসঘাতকের জন্য নিজের প্রাণ দিতে যায়? অপূর্ব শুনে হালকা হাসলো, তারপর বলল, তুমি অনেক স্ট্রং শিয়া, নইলে এত সহজে কেউ বাস্তবতা মেনে নিতে পারে না। শিয়া উত্তর দিল না, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকলো। অবশ্যই বাইরে সে প্রচণ্ড স্ট্রং মেয়ে, কিন্তু ভিতরে ভিতরে যে চুরমার হয়ে গেছে, কিন্তু সে কথা কাকে বলবে? আচ্ছা, বিকেল অবধি সবাই প্রায় হসপিটালেই ছিল। চন্দ্রাকে ছুটি করিয়ে সবাই মিলে তাকে শিয়ামের বাড়ি নিয়ে এলো। চন্দ্রা মানা করতে পারল না, তার ভিতর সেইটুকু শক্তি অবশিষ্ট নেই এখন। কিন্তু সবাই থাকলেও বেহায়া চোখ দুটো যাকে খুঁজছে সে কই? শিয়াম চন্দ্রার সামনে আজ যায়নি। এই অবস্থায় চন্দ্রা আবার উত্তেজিত হলে ডাক্তার ছাড়তো না হসপিটাল থেকে। তাই শিয়াম সবাইকে সব বুঝিয়ে অফিস চলে গেছে। নিজের যদিও ওখান থেকে বসে বসেই সবটা পর্যবেক্ষণ করছে সে। রাত 12টা। চন্দ্রা নিজের রুমে একটা বই খুলে কোলে নিয়ে বসে আছে। তার ভিতরটা অস্থির অস্থির লাগছে। শিয়াম কোনোদিন এত দেরি করে না। মিনিট 20 আগের ইন্দ্রা চন্দ্রাকে একা রেখে নিজের রুমে গেছে। চন্দ্রা ফোন হাতে নিয়েও ফোন করেনি শিয়ামকে। এক তো সে কথা বলতে পারবে না, দুই তার অনেক প্রশ্নের উত্তর জানা এখন বাকি। তখন সে একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছে শিয়ামের সাথে। ধীরে ধীরে তার সামনে অনেক সত্যিই আসছে। চন্দ্রা এই বিষয়ে ইন্দ্রাকে কিছু করে বোঝাতে সক্ষম হয়েছে। ইন্দ্রা তাকে অনেক বুঝিয়েছে এই ব্যাপারে। তার ধারণা কোনো কারণ না থাকলে শিয়াম নিশ্চয়ই এই রকম করতো না। ইন্দ্রা কথায় কথায় এটাও জানিয়েছে যে তাকে তার আগের লাইফ থেকে বের হতে যে মানুষটা সাহায্য করেছে সে শিয়ামই। তাই ইন্দ্রা শিয়ামকে আগে থেকে চেনে। চন্দ্রার মাথায় প্রচুর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইন্দ্রা পুরো বিষয়টা তার কাছে ক্লিয়ার করেনি। কতক্ষণে যে তার গলা ঠিক হবে আর শিয়ামের কাছে প্রশ্নের ঝুলি নিয়ে বসতে পারবে, এই ভেবে যাচ্ছে শুধু। এই মধ্যেই দরজার খট করে আওয়াজ হয়। শিয়াম ভিতরে আসে। চন্দ্রা শীতল দৃষ্টিতে তাকায় শিয়ামের দিকে। শিয়াম ভেবেছিল রাত করে গেলে চন্দ্রা ঘুমিয়ে যাবে, তাই সে রাত করেই এসেছে। কিন্তু চন্দ্রাকে এভাবে বসে থাকতে দেখে সে বেশ অবাক হয়েছে। আচ্ছা, চন্দ্রা কি তার অপেক্ষা করছিল? শিয়াম আমতা আমতা করে জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি? খেয়েছো রাতে? মেডিসিন ঠিকঠাক নিয়েছ? চন্দ্রা কিছু বলে না, শিয়ামের দিকে দৃষ্টি ফিরিয়ে বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে। শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। প্রথমটা ছাড়া সব কথার প্রশ্নের উত্তরই তার জানা। সে বারে বারে শিয়া ইন্দ্রাকে ফোন করে চন্দ্রার খোঁজ নিয়েছে। শিয়াম দরজাটা ভালো মতো আটকে সব কটা জানলার পর্দা টেনে দেয়। তারপর হুইল চেয়ার থেকে নিজেই উঠে এসে চন্দ্রার পাশে বসলো। শিয়াম বসে চন্দ্রার দিকে তাকাতেই দেখল চন্দ্রা কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।